হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। নামিরায় এক খুতবায় জোহর ও আসর আদায় করবেন হাজিরা। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম রাজধানীর হাটগুলো। ছোট গরুর চাহিদা বেশি। ঈদযাত্রায় বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। স্বস্তিতে বাড়ি ফিরেছেন ট্রেন যাত্রীরা। কালোবাজারে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ। 200 টাকার টিকিট আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাক আর রেখে দেয়। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে। আউটে টিকিট বিক্রি করে তো ওনারা, এটা হলো সমস্যা। বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের বিরুদ্ধে নির্বিচারে বৃক্ষ নিধনের অভিযোগ। আক্রান্ত হলে পাল্টা জবাব। সেন্ট মার্টিন ইস্যুতে ওবায়দুল কাদের। ব্যবস্থা না নেওয়া সরকারের দাসসুলভ আচরণ বললেন মির্জা ফখরুল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সাথে আছি আমি তাসনুভা তন্নি। আজ 9 জিলহজ, পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর সৌদি আরবের আরাফাত ময়দান। প্রচণ্ড রোদ উপেক্ষা করে আল্লাহর দরবারে হাজিরা দিতে ফজর নামাজ আদায়ের পর মিনা থেকে আরাফাত ময়দানে রওনা দেন হজযাত্রীরা। সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন লাখ লাখ মুসলমান। মসজিদে নামিরায় হজের খুতবা দিচ্ছেন মসজিদুল হারামের খতিব ও ইমাম শেখ মাহের বিন হামাদ, যা বাংলাসহ 50টি ভাষায় অনুবাদ হচ্ছে। খুতবা শেষে একসঙ্গে জোহর ও আসর নামাজ আদায় করবেন হাজিরা। আরাফাত ময়দানে আল্লাহর কাছে পাপ মোচন ও রহমতের জন্য কান্নাকাটি করছেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। মিনায় ফজর নামাজ শেষে আরাফাতের পথে রওনা করেছেন মুসল্লিরা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। لبيك اللهم
সরাসরি সংযুক্ত ছিলাম হজের আনুষ্ঠানিকতায়। এবারে জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশু। ঈদের আর বাকি 2 দিন, ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর রাজধানীর পশুর হাটগুলো। হাটে বড় আকারের গরুর চাহিদা কিছুটা কম হলেও মাঝারি ও ছোট গরু বিক্রি হচ্ছে বেশি। তবে খাদ্যের দাম, আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে এবার বড় গরুতে লোকসানের আশঙ্কায় ব্যাপারীরা। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। আমার ফিরে আইছি আরো 5 হাজার বাড়া দিব বুঝছেন না গেলাম গা আপনি 70 নিছেন আর আমি 5000 কমাই দিলাম আমাদের কম নাই 70,000 টাকা নিন আমি দিলাম। ক্রেতা বিক্রেতার এই দর কষাকষি রাজধানীর তেজগাঁও গরুর হাটে। তবে সহজেই হিসাব মিলছে না কারোরই। দাম তো এখনো ছাড়তেছে না পাইকাররা। জায়গাটা আমি বেশ চাই কিন্তু করা দাম করে 1.5 লাখ আগাই না জায়গা। হাটে তুলনামূলক ছোট গরুর চাহিদা বেশি, তাই বড় গরুর ব্যাপারীদের কথায় হতাশার ছাপ। আমরা চাইতেছি কিন্তু আমরা সেরকম আমার মন মতো হইতেছে না। আমার খাতিরে ধরেন যে গরুটা 5 আশা করেছিলাম, 4.5 দাম উঠেছিল, কিন্তু এখন বলতেছে 4। আমাদের এক্সপেকটেশন ছিল যে গরুটা হয়তো 5 লাখ বা 5.5 লাখ বিক্রি হবে, এখন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের বেশি দাম হচ্ছে না। ক্রেতা বিক্রেতা এবং গরুর নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ইজারাদাররা। আমাদের ভলেন্টিয়ার আছে মাঠে পর্যাপ্ত পরিমাণ, কোনো রকম আমরা বারবার মাইকে অ্যানাউন্স করি কারো দেওয়া কোনো খাবার জন্য ওনারা না খায় এই দিকে, এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ওনারা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে সারাক্ষণ পর্যবেক্ষণ করতেছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সবচেয়ে পুরা সিসি ক্যামেরার দ্বারা ওনারা এটা পর্যবেক্ষণ করতেছে। রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলীতেও বড় গরুর চাহিদা তুলনামূলক কম বলে জানান ব্যাপারীরা, ফলে লোকসান আশঙ্কা করছেন তারা। যে খরচ হয় তাতে গরুতে লস হবে, অর্ধেক লস হবে। দাম নেই, বড় গরুর কোনো দাম নেই, কাস্টমার নেই। বড় গরুর কাস্টমার খুবই কম, যে 2-1 আসতেছে তাও সেরকম কথা বলে না। আর ক্রেতারা বলছেন সময় থাকায় এখনো গরু ছাড়ছেন না ব্যাপারীরা। গরু আছে যথেষ্ট, ছাগলও আছে যথেষ্ট, কিন্তু দাম অনেক বেশি। ছাগল, দুম্বা সহ নানা ধরনের কোরবানিযোগ্য পশু উঠেছে গাবতলী হাটে। ঈদের আগেই সব বিক্রি হবে বলে আশা করছেন ব্যাপারীরা। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। রাজধানী কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, হাটে পশু বেচাকেনা কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে প্রচুর পরিমাণে কিন্তু এখন বিক্রি বেড়েছে, বিশেষ করে দুপুরের পরে কিন্তু ক্রেতা সাধারণের যে আগমন সেটি কিন্তু ব্যাপক আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে গরু এখান থেকে বের হয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যে মাঝারি যে সাইজের গরুগুলো সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছিল। তবে দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখছি যে বড় গরু এখান থেকে বের হয়ে যাচ্ছে, আমরা প্রচুর পরিমাণে গরু যেতে দেখছি। তবে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে, প্রচুর পরিমাণে মানুষ যেমন ক্রেতারা আসছে তেমন কিন্তু যারা বিক্রেতা তারাও কিন্তু প্রচুর যথেষ্ট পরিমাণ গরু এনেছে এবং এখন পর্যন্ত এখনও কিন্তু গরু যথেষ্ট পরিমাণ আসতেছে এবং এগুলোর কিন্তু দাম মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে গত কয়েক বছরের তুলনায়। এবারে যদিও কিছুটা বেশি, তবে সেটি কিন্তু ক্রেতা যারা আছে তাদের কিন্তু অনেকটা সাধ্যের মধ্যে দেখা যাচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে আসলে এবার যেহেতু খাদ্য সহ অন্যান্য সব ধরনের খরচ আসলে বেশি বৃদ্ধি হয়েছে, ফলে তাদের কিন্তু কিছুটা লস করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আসলে এরকম পাল্টাপাল্টি কথাই চলছে। তবে এর মধ্যে আসলে বেচা বিক্রি চলছে, ক্রেতারাও কিনছেন, বিক্রেতারাও বিক্রি করছেন। তবে বড় গরু যেগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শেডে শেডে আসলে অনেক বেশি আসলে গরু রয়েছে। তবে ছোট এবং মাঝারি যেসব গরু সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে
বিক্রি হয়ে এখান থেকে চলে যাচ্ছে। তবে বিকেলের পরে যখন প্রচুর পরিমাণে আসলে গরু বিক্রি শুরু হয়েছে তখন কিন্তু গাবতলীর পশুর হাটে যে গাড়ির সংকট সেটি কিন্তু ব্যাপক আকারে দেখা গিয়েছে। যারা গরু কিনেছেন তারা আসলে তাদের নিজস্ব গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে গাড়ির এই সংকট হয়তো কিছুক্ষণের পরে কেটে যেতে পারে। আসলে ঢাকার ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে যানজট, ফলে এই সংকটটা কিন্তু দেখা যাচ্ছে। তবে সেটি কাটিয়ে ওঠার জন্য আসলে এখানকার কর্তৃপক্ষ চেষ্টা করছে যে এখানে প্রচুর পরিমাণে গাড়ি নিয়ে আসে। তবে ক্রেতা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এই যে এখন যে ক্রেতাদের যে ঢল সেটি কিন্তু আগামীকাল রাত পর্যন্ত চলবে এই গাবতলীর কোরবানি হাটে। তো নিয়ে ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আপনাকে। দর্শক সহকর্মী হাসান মাহমুদ যুক্ত হচ্ছিলেন রাজধানীর কোরবানির পশুর হাট থেকে এবং তিনি যেমনটি বলছিলেন যত দিন বাড়ছে সময় বাড়ছে বিক্রিও কিন্তু বাড়ছে। এবারে গরুর হাটের আরও খবর জানাতে বরিশাল, খুলনা এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি, নূর ইসলাম রকি এবং মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি বরিশালে সহকর্মী শফিকের কাছে। শফিক, বরিশালে গরুর হাট কেমন জমেছে? শেষ সময়ের দরদাম কেমন দেখছেন? তন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের রূপাতলী যে অস্থায়ী গরুহাট সেটিতে আছি আমি, এবং এখানে আসলে এসে যেটা দেখেছি যে ক্রেতা একটু কম। বিক্রেতারা আমাদেরকে যেটা জানালেন যে ক্রেতা একটু কম, কিন্তু ক্রেতা কম থাকলেও কিন্তু পশু কিন্তু অনেক আছে। এবং আমরা এখানে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত বিশেষ করে খুলনা অঞ্চল থেকে প্রচুর মানুষ যারা আসলে পশু বিক্রেতা তারা কিন্তু এখানে এসেছেন তাদের গরু এবং ছাগলগুলো বিক্রি করার জন্য। এবং এখানে এসে যেটা দেখেছি যে সর্বনিম্ন গরুর 60 থেকে 70 হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় 6 থেকে 7 লাখ টাকার গরু কিন্তু আসলে এখানে রয়েছে। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে বরিশালে প্রায় 6টি অস্থায়ী হাট রয়েছে এবং সেগুলো কেনা বেচা কিন্তু আগামীকাল থেকে খুব বেশি পরিমাণে শুরু হবে, কারণ শহরে যারা আসলে গরু কিনবে তাদের রাখা সংরক্ষণের একটা ব্যাপার থাকে। আমরা আসলে এখন এই হাটের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত বেচা কেনা কেমন, এখানে ক্রেতারা আসলে কোনো পশু কিনতে এসে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখো, রূপতলী গরুহাট যে শহীদ আব্দুর রব সিনেবাদ ব্রিজ সংলগ্ন, এরা একটি অতি প্রাচীন পুরাতন একটি হাট। এখানে শুরু থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা আছে। যেমন আপনি ইলেকট্রিসিটি বলেন, পানি বলেন, পাইকারদের খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, ইতিমধ্যে আমরা সব ব্যবস্থা নিয়েছি। আপনাদের এই গরুহাটে কতদিন পর্যন্ত চলবে? আমাদের মোট গরুহাটটি আসলে তো আমরা 7 দিনের জন্য আমরা এটা অনুমতি পেয়েছি। মূল চলবে আমাদের মোট 3 দিন। ইত্যাদি সকলও চলবে। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বরিশালের গরুহাটের পরিস্থিতি। আমরা এখন চলে যাব বগুড়ায়, সেখানে আমাদের সহকর্মী সঞ্জু রায় সেখানকার আসলে গরুহাটের কথা বলবে। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানির উদ্দেশ্যে এই শেষ সময়ে কিন্তু বগুড়ার হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক। দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা তাদের দীর্ঘদিনের যে ভালোবাসার লালন পালন করা গরুগুলো কিন্তু আজকে এই হাটগুলোতে নিয়ে আসছে। আজকে কিন্তু তারা বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসছে, কারণ আজকে যারা হাটে গরু এনেছে যে প্রান্তিক খামারিরা তারা কিন্তু কেউ আর গরু ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসেনি, কারণ ঈদের যেহেতু বাকি আছে আর একদিন, এই জন্য তারাও কিন্তু চেষ্টা করছেন যে আজকে শেষ দিনের হাটে তারা যেন গরুটি ভালো একটি দামে বিক্রি করে যেতে পারেন। বগুড়ার এই সাতগ্রাম হাটে কিন্তু আজকে আমরা দেখেছি দেশীয় গরুর বেশ ভালো আমদানি, ছোট বড় মাঝারি বিভিন্ন গরুর পাশাপাশি এই হাটে কিন্তু সৌন্দর্য ছড়াচ্ছে 2টি গরু, একটি পলায়ন আর একটি বীর বাহাদুর। 2টি গরুরই কিন্তু দাম চাওয়া হচ্ছে প্রায় 10 লাখ টাকা এবং তারা আশা করছেন যে তারা একটি ভালো দামে এই 2টি গরু কিন্তু তারা বিক্রি করতে পারবেন। হাটে কিন্তু আমরা যেটি দেখেছি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে বড় গরুগুলোর থেকে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে মাঝারি এবং দেশি গরুগুলোর। তবে গেল কয়েকদিন থেকে আমরা যেটি বগুড়ায় দেখছি বিভিন্ন হাটের সাধারণ ক্রেতাদের যে অভিযোগ, তাদের কিন্তু সরকার নির্ধারিত যে হাসিল, সে হাসিলের থেকেও 300 থেকে 500 টাকা কিন্তু বেশি দেওয়া হচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে যে হাটের পরিবেশ কেমন দেখছেন আর আপনার কোনো গরু পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, হাটের পরিবেশ আমাকে ভালোই লাগছে। এখানে আইন শৃঙ্খলা বেশ ভালোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং হাটে আমাদের ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা বেশ মোটামুটি সমন্বয়ের মধ্যেই
বেচা কেনা চলছে। আমার মতে এই হাটে মোটামুটি দাম সহজভাবেই ক্রেতারা কিনতে পারবে বলে মনে হচ্ছে। আমারও বেশ কিছু গরু পছন্দ হয়েছে, তবে দাম কষাকষির পরেই আমার মনে হয় এই গরুটা আমরা কিনতে পারবো। আর ধন্যবাদ আপনাকে। তন্নি, একজন ক্রেতা জানাচ্ছিলেন আসলে প্রত্যেকেরই প্রত্যাশা যে সরকার নির্ধারিত যে হাসিল আছে তা দিয়ে যেন তারা সুন্দর পরিবেশে স্বাচ্ছন্দ্যের সাথে গরু কিনতে পারে, এটি তাদের প্রত্যাশা। গরুর হাটের আরো খবর জানবো, আমরা সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইলিয়াস। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে ময়মনসিংহের হাটগুলো কিন্তু জমে উঠেছে, অর্থাৎ শেষ পর্যায়ে ক্রেতা বিক্রেতারা গরুর হাটগুলোতে তারা জমজমাট ভিড় করছেন, অর্থাৎ বেচা বিক্রিও মোটামুটি ভালো হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কে যে হাট বসেছে, অর্থাৎ প্রতি বছরের নেই এই বছরও কিন্তু এই পার্কে হাট বসেছে। আমরা কিন্তু এখানে রয়েছি, সকাল থেকে আসলে দেখেছি এই হাটে প্রচুর পরিমাণ গরু আসতে কিন্তু শুরু করেছে, অর্থাৎ বিক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত তাদের যে প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি কিন্তু হচ্ছে না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গেও কথা বলেছিলাম, অর্থাৎ ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মাঝারি সাইজের গরু। সেই গরুগুলো কিন্তু সাধ্যের মধ্যে তারা কিনতে পারছেন, অর্থাৎ তারা সেই গরুগুলো কিনে কিন্তু তারা বলছেন যে এবার আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাদের যে কুরবানি সেটি কিন্তু তারা তাদের সাধ্যের মধ্যে কিনতে পেরে তারা অনেকেই কিন্তু খুশি, এবং তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর পশুর দাম কিছুটা কমেছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও বিক্রেতারা বলছেন যে এই হাটে কিন্তু এখনো পর্যন্ত তেমন বেচা বিক্রি শুরু হয়নি, অর্থাৎ তারা প্রত্যাশা করছেন আজকে বিকাল থেকে কালকে মধ্যরাত পর্যন্ত এই হাটে কিন্তু তাদের যে গরুগুলো নিয়ে এসেছেন তারা কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি করতে পারবেন, এবং তারাও কিন্তু বলছেন যে তারা কিন্তু এবছর গোখাদ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় কিন্তু গরুর দাম কিছুটা বাড়তি, সেই বিষয়টি বিক্রেতারা বলছিলেন। যদিও ক্রেতারা বলছেন যে সাধ্যের মধ্যেই কিন্তু দাম রয়েছে। আমরা দেখেছি গরুর হাটগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের যে মেডিকেল টিম সেই মেডিকেল টিমও কিন্তু কাজ করছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের সমাগমে কিন্তু এই হাটগুলো একেবারেই জমে উঠেছে, অর্থাৎ শেষ মুহূর্তের বেচা বিক্রিতে কিন্তু যারা বিক্রেতা আছেন এবং ক্রেতা আছেন উভয়ই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং সাধ্য অনুযায়ী অর্থাৎ বাজেট অনুযায়ী ক্রেতা যারা আছেন তারা কিন্তু পছন্দের গরু কিন্তু কিনে অনেকটাই খুশি, এবং তারা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাদের যে এবার কুরবানি সেটি কিন্তু তারা সুন্দরভাবে করতে পারবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কুরবানির হাটের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে বরিশাল, বগুড়া এবং ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঈদুল আজহার আর বাকি মাত্র 2 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ সময়ে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রীর উপচে পড়া ভিড়। সময় মতো স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন, আর বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। নিয়াজ মোর্শেদ ও শাহাদাত নিশাদের সহায়তায় এম এ আজিমের রিপোর্ট। সোমবার সারা দেশে উদযাপন হবে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখো যাত্রীর চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুযোগ বুঝে টিকিট কালোবাজারির অভিযোগ করেন যাত্রীরা। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। জনগণের ভোগান্তিরা সবসময়, আর গাড়ির স্টাফরা যারা আছে তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে। বাহির থেকে টাকা নিয়ে ভিতরে টিকিট আয়না বাহিরে দিচ্ছে। 320 টাকা টিকিট 500 টাকা পাওয়া যাচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কালোবাজারির সুযোগ নেই। ভোগান্তি কমাতে চেষ্টা করছেন তারা। 1 সেকেন্ড লাগে না একটা টিকিট দিতে। আমরা যদি মন চায় সবারই টিকিট দিতে পারি, কিন্তু টিকিট দেওয়ার পরে ওনারা গাড়ি কখন যাবে এই ধরনের করতে থাকবে। আমরা ওইভাবে গাড়ি যাচ্ছে টিকিট দিচ্ছি, গাড়ি যাচ্ছে টিকিট দিচ্ছি, এভাবে আমরা ইনশাল্লাহ গতকালও সব যাত্রী পার করছি, আজকেও ইনশাল্লাহ আমরা সব যাত্রী পার করব। এদিকে ঘরে ফিরতে কমলাপুরেও ছিল ঘরমুখী যাত্রীর ভিড়। শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তি ছিল না রেল যাত্রায়। তবে অনলাইনে একই সিট 4 জনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। 200 টাকার টিকিট আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়াটা একটা যুদ্ধের বিষয়, যেটা আমি পাইছি, তো যুদ্ধ জয় করে বাসে যাচ্ছি। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাক আরে রেখে দেয়।
অভিযোগ পাওয়ার কথা জানিয়ে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলেন, যার টিকিটের বৈধতা আছে তাকেই সিট দেয়া হবে। লাইনে যারা কেটেছে সেটা টেম্পারিং করা, সঠিক টিকিট আমাদের সার্ভারে একবারই সঠিক টিকিট বের হবে। সেই টিকিটের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই এখানে। সার্ভার একবারই বের হবে এবং সেই যাত্রা যখন পজ মেশিনে ভেরিফাই করা হয় এবং সেই টিকিটটা কোনটা ফলস কোনটা আসল টিকিট সেটা বেরিয়ে গেছে। আর রাস্তায় যানজটের ভোগান্তি এড়িয়ে লঞ্চ টার্মিনালে পৌঁছেই বাড়ি ফেরার উচ্ছ্বাস যাত্রীদের মাঝে। না খুব বসন্ত আনন্দ, খুব আনন্দিত লাগতেছে যে ফ্যামিলির সাথে ঈদ করবো, খুব ভালো লাগতেছে। গরমের জন্য একটু বেশি খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও কিছু করা নাই, বাবা মার সাথে ঈদ করতে বলে কথা, যাওয়া লাগবে। রাজধানীর সদরঘাট থেকে 41টি রুটে সকাল থেকে 45 মিনিট পর পর ছেড়ে যায় যাত্রী বোঝাই লঞ্চ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। একদিন পরেই হচ্ছে ঈদ। এই কুরবানি ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু শেষ সময়ে ঈদ করার জন্য বাড়ি ফিরছেন এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে সকাল ভোর থেকেই কিন্তু অনেকটাই যানজটের মধ্যে পড়তে হয় এই অঞ্চলের যাত্রীদের এবং ভোর রাত থেকেই বঙ্গবন্ধু সেতুর উপরে দু একটি যানবাহন বিকল হওয়ার কারণে কিন্তু অনেকটাই যানজটের সৃষ্টি হয় এবং প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার পর্যন্ত কিন্তু এই যানজটের মধ্যে পড়তে হয় এই অঞ্চলের যাত্রীদের এবং অনেকটাই কিন্তু এই মহাসড়কের গত 24 ঘন্টায় প্রায় 53,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে এবং প্রায় 3,80,00,000 টাকার টোল আদায় কিন্তু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ প্রশাসন আসলে তারা কিন্তু ব্যাপক কাজ করছেন এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 700-র অধিক পুলিশ রয়েছে এই যানজট নিরসনের ক্ষেত্রে। তো সব মিলিয়ে বলা চলে যে শেষ সময় ঈদের যে যাত্রা যারা যাচ্ছেন এই উত্তরবঙ্গে তারা কিন্তু অনেকটাই সকাল থেকে নিয়ে 10টা-11টা পর্যন্ত কিন্তু তাদের অনেকটাই যানজটের মধ্যে পড়তে হয় এবং এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদযাত্রার আরো খবর জানাতে সাভার ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন ও আব্দুল আলিম শাহিন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়ে যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন? সড়কে যানবাহনের কোনো চাপ আছে কিনা? তন্নি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর যে চন্ডা মহাসড়কের পাশে, একদম চন্ডার কাছে। আপনাকে যদি দেখাই যে প্রতিনিয়তই কিন্তু এই দুপুরের দিকে যদি চাপ একটু কম ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু চাপটা একটু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বাইপাল, জিরানি বাজার, কবিরপুর এইসব এরিয়ায় কিন্তু পুরো এলাকায় দেখেছি যে এলাকায় কোনো যানজট নাই এবং চন্ডার কিছু আগে থেমে থেমে গাড়ি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং চন্ডায় গাড়ি পাস হওয়ার জন্য যে জায়গাটা সরু হওয়ার কারণে কিন্তু অনেক গাড়ি পাস হতে পারে না, যার ফলে কিন্তু বাড়তি একটি ভোগান্তি মানুষের হচ্ছে, কিন্তু সেটা সাময়িক থেমে থেমে গাড়ি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈদ যাত্রা যেভাবে পাচ্ছে তারা দেশের বাড়িতে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই খোলা পিক আপে কিন্তু যাচ্ছে, অনেকে যাত্রীবাহী বাসে যাচ্ছে, অনেকেই কিন্তু মোটর সাইকেল যুগেও যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে এবং আমরা যদি ঢাকা লেনের দেখাই যে এখানে কিন্তু যানবাহনের সংকট আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা লেনে কিন্তু গাড়ি কম থাকার ফলে কিন্তু অনেক যাত্রীরা কিন্তু তারা কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষা করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা
অনেক কাউন্টারে দেখেছি এবং কাউন্টারে ঘুরেছি এবং ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে। তারা কিন্তু ঢাকা থেকে যেসব গাড়ি আসতে দেরি হচ্ছে এই জন্য যাত্রীরা অপেক্ষা করছে, এমনটি কিন্তু কাউন্টার মাস্টাররা জানাচ্ছে। কিন্তু সব মিলে বলা যায় যে গত কয়েক বছরের তুলনায় মানুষ অনেকটা স্বস্তিতে ঈদ করতে পারছে এইবার, মানে রাস্তাঘাটে কোনো রকম বিড়ম্বনা ছাড়াই কিন্তু যেতে পারছে। এই ছিল নবীনগর চন্ডা মহাসড়কের চন্ডা এলাকা থেকে। আমরা চলে যাব মানিকগঞ্জে আলিমের কাছে। আলিম। ধন্যবাদ শাহিন। তো আর ঈদের বাকি আর মাত্র মাঝখানে একদিন, তো এর মধ্যেই নারীর টানে ঢাকা ছাড়ছেন মানুষ। 21 জেলার যে প্রধান প্রবেশ পথ এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, এই নৌরুট দিয়ে কিন্তু মানুষ তাদের গন্তব্যে পৌঁছচ্ছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তো এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আমরা সকাল থেকে অবস্থান করছি। তো এখানে দেখা গেছে যে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে। শেষ মুহূর্তের এই চাপে কিন্তু ঘাট এলাকায় কিন্তু কোনো ভোগান্তি ছাড়াই তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে বলে তা জানিয়েছেন যাত্রীরা। তো আমরা এ বিষয়ে আরও কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন যে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা সকল প্রস্তুতি তাদের রয়েছে এবং তাদের প্রায় 20টি ফেরি এবং 30টি লঞ্চ ঘাট দিয়ে তাদের যাত্রী এবং যানবাহন পারাপার করছে। তো এই ঘাট এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে ঘাট এলাকা এবং ঢাকার ইসা মহাসড়কে। যাত্রীরা যেটি বলছেন যে গত 2 বছর আগে যে যানজট এবং যে ভোগান্তি পোহাতে হতো, এখন কিন্তু এই ঘাট কিন্তু সে ভোগান্তি নেই এবং কি তারা স্বাচ্ছন্দ্যেই তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। যাত্রীরা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন যে এই স্বাচ্ছন্দ্যে এবং কি নির্বিঘ্নে তারা পারাপার হতে পারে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু এই ঘাট এলাকা অবস্থান করছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেজন্য তারা তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদের ঘরমুখ যাত্রীদের ঘরে ফেরা নিয়ে সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে তন্নির কাছে। তন্নি। ধন্যবাদ আলিম আপনাকে, সেই সাথে শাহিনকেও ধন্যবাদ। দর্শক, সাভার এবং মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ঈদ যাত্রার সবশেষ খবর জানাতে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির শাসনামলের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোটই চুরি করেনি, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। পয়লা আষাঢ় থেকে 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। শনিবার সকালে গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগের সেরা 25 জন নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে কৃষি গবেষণা। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পরিবেশ রক্ষায় উপমহাদেশে দলীয়ভাবে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। নগরায়নের ফলে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক ৭৪-এর মতো কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র করছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়,
এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কুরবানিতে নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। সেন্ট মার্টিন দ্বীপ লক্ষ্য করে মিয়ানমারের ভেতর থেকে গুলির ঘটনায় দেশটির সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আক্রান্ত হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি দাবি করেন, এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। বিস্তারিত প্রতিবেদনে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ এবং সীমান্তের ওপার থেকে ছোড়া গুলির কারণে প্রায় 10 দিন ধরে সেন্ট মার্টিনের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে নাফ নদীর ওপারে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মিয়ানমার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্য পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। ঈদুল আজহা সড়ক পরিস্থিতি নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানান, পশুর হাট ও পশুবাহী ট্রাক বেশি থাকায় কিছুটা অস্থির থাকলেও সার্বিক ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট, এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না, যানজটের জন্য। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ এখন নক্ষরদন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না, বড় দেশগুলো মানে না। যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে, তাদের কথা ইসরায়েল শুনে না। তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের ভূমিকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশটির ভেতর থেকে দিনের পর দিন গুলি চালানো হচ্ছে, এরপরও মিয়ানমারকে কিছু না বলা সরকারের দাস সুলভ আচরণের বহিঃপ্রকাশ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন চলছে উল্লেখ করে মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে দেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, তাই সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট, মিয়ানমার থেকে গুলি এবং আপনার দ্বীপে আতঙ্ক, কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন
একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নত জানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। দেখছেন সংবাদ দুপুর। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরায় ইটভাটা সাথে খাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখল করে নেন বেনজিরের বড় শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক। চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয় যে ওকে পায়ে রশি বেঁধে চিমনির উপরে উঠাইয়ে চিমনিতে চিমনিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে যে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির ওপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বোনের হাজবেন্ড থেকে আইডি সাহেব অনেক আগে রিটায়ার করেছেন। ওখানে ওই ইটভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই। সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে? কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখে নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই বাঁধ অপসারণ করেন এবং তারপর থেকে এটা নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।